আয়ান, তুই কিন্তু জানিস মিথ্যা বলা আমি একদম পছন্দ করি না। আরমানের এই কথা শুনে আয়ান নিজের মাথা নিচু করে নেয়। মাথা নিচু রেখে ও ধীরে ধীরে বলে, ভালোবাসি একজনকে, 3 বছরের সম্পর্ক, কিন্তু তার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। এখন সেও এই বিয়েতে রাজি। কে সেই মেয়ে যে আয়ান সাহেবকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করতে রাজি হয়ে যায়? আয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমাকে ছেড়ে যাকে বেছে নিয়েছে তার টাকা পয়সা, নাম, যশ, খ্যাতি সব আমার থেকে বেশি ভাইয়া, তাই আমাকে ছেড়েছে। তার মানে সেই মেয়ে টাকা পয়সা, নাম, যশ, খ্যাতি এগুলোকে ভালোবাসে, মানুষটাকে না। ভাইয়া, কিন্তু আমি ওই মেয়েটাকেই ভালোবাসি। 3 বছরের সম্পর্ক আমাদের, তাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। ওই মেয়ে তোর হবে, কথা দিচ্ছি। তবে তাকে কষ্ট দেওয়ার জন্য তোকে কষ্ট পেতে হবে। আয়ান আরমানের কথায় চমকে উঠল। সেটার মুখে স্পষ্ট ফুটে উঠল। আর আরমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানের মুখের দিকে। আয়ান কিছুটা আমতা আমতা করে বলল, না ভাইয়া, মানে এটা সম্ভব না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। এটা করলে যে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সেও কষ্ট পাবে। তুমি এসব বাদ দাও ভাইয়া, আমি কিচ্ছু চাই না, যে যার মতো সুখী থাক। আরমান ভয়ঙ্কর গলায় বলল, আজ পর্যন্ত তোর কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি আমি। আর তুই ভাবলি কি করে সেই মেয়ে তোকে কষ্ট দিয়ে নিজে সুখী হবে? এটা আমি কখনোই হতে দেব না। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু না, ফ্রেশ হয়নি, অনেক দূর থেকে এসেছিস, খাওয়া দাওয়া করে নে। আর তোর চোখে যেন আমি আর এক ফোঁটা পানি দেখি না। কথাগুলো বলি আরমান আর এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে। আয়ান অবাক হয়ে তাকিয়ে থাকলো বড় ভাই চলে যাওয়ার দিকে। পরের দিন বিকালে, আজ বাড়ির পুরুষরা সবাই বাড়িতে আছে। আয়ান এতদিন পর বাড়ি আসায় বাড়িতে যেন খুশির ঢল নেমেছে। সামনেই বাড়ির বড় ছেলের বিয়ে, সামনে শুক্রবার আরমান আর মাইশার বিয়ে। বিয়ে বলতে বড় কোনো অনুষ্ঠান করা হবে না, শুধু কাছের আত্মীয়দের নিয়ে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হবে। কারণ এখন শুধু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে থাকবে, পরে অনেক বড় করে অনুষ্ঠান করে বিয়ে সারা হবে। দেশের এত বড় বিজনেসম্যানের বিয়ে বলে কথা, তাই হঠাৎ করেই তো আর সব কিছু সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরমানের মত নিয়ে। বিকেলে বাড়ির বাইরে বাগানে বিকেলে বাড়ির বাইরে বাগানে গাজেবোতে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছে। গাজেবো হলো একটা ছাউনি মুক্ত কাঠামো, যা সাধারণত বাগান, পার্ক বা খোলা জায়গায় দেখা যায়। গাজেবোর উপরে একটা ছাউনি থাকে যা রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। আর গাজেবোর চারিপাশে সাধারণত কোনো দেয়াল থাকে না, এটা খোলা থাকে। শুধুমাত্র আরমান বাদে। আরমানও আজ বাড়িতেই ছিল। দুপুরের খাওয়ার পর বেরিয়ে গেছে জরুরি মিটিংয়ের জন্য। বাড়ির সবাই কিছুটা অবাক আয়ানের আচরণে। কারণ আগে আয়ান ভীষণ হাসি খুশি একটা ছেলে ছিল, এখন কেমন যেন নির্জীব গম্ভীর টাইপের হয়ে গেছে। আগে আবির, সামির আর আয়ান মিলে বাড়িটাকে মাতিয়ে রাখতো, কিন্তু আয়ান আর আগের মতো নেই, কেমন যেন হয়ে গেছে। এদিকে মায়া রান্নাঘরে সকলের জন্য সিঙ্গারা বানাচ্ছে। এখন রান্নাঘর পুরো ফাঁকা, কোনো কর্মচারী নেই এখন। এই সময় তারা রেস্ট নিতে ব্যস্ত। প্রতিদিন বিকেলে অথবা সন্ধ্যায় মায়া কিছু না কিছু নাস্তা বানায়। আজ যেহেতু বিকেলে সবাই বাগানে বসে আড্ডা দিচ্ছে, তাইও ভাবলো আজকে নিজের হাতে সিঙ্গারা বানাবে। তাই মায়া কোমরে ওড়না পেঁচিয়ে নিজের কাজে লেগে গেছে। সিঙ্গারাতে ভরার জন্য আলুর পুর রেডি হয়ে গেছে। এখন আটা মাখাচ্ছে, কিছুক্ষণের মধ্যে ওর আটা মাখা শেষ হয়। ভীষণ গরম করছে এখন মায়াকে। ছোট ছোট চুলগুলো বারে বারে সামনে চলে আসায় ও আটা হাতে সরিয়ে দিয়েছে। আর তাই কপালেও কিছুটা শুকনো আটা লেগে গেছে, সেটাও ভালোই বুঝতে পারছে। তাই ভাবলো আগে একবার ফ্রেশ হয়ে আসুক, তারপর বাকি কাজ সারবে। এই ভেবে মায়া রান্নাঘর থেকে বেরিয়ে গেল নিজের রুমের উদ্দেশ্যে। আর এই ফাঁকে মাইশা প্রবেশ করলো রান্নাঘরে। ও এতক্ষণ নজর রাখছিল মায়ার উপর। মায়া বেরিয়ে যেতে ও রান্নাঘরে ঢুকে গেল। তারপর মুখে একটা বাঁকা হাসি নিয়ে আলুর পুরের বাটির ঢাকনা সরালো। তারপর বাটিটা তুলে নাকের কাছে নিয়ে গন্ধ শুকে বলল, হুম, ভীষণ টেস্টি হতো মনে হচ্ছে, কিন্তু সেটা আর হলো না রে মায়া। আমি থাকতে সেটা কিভাবে হতে দিই? তুই আমার শ্বশুর বাড়িতে থেকে তাদের থেকে ভালো ভালো প্রশংসা শুনবি, আর আমি চুপচাপ তা দেখবো? হুম, না, এটা হতে পারে না। কথাগুলো বলে একটা বাঁকা হাসি দিয়ে থাকা বাটিটা হাত থেকে নামিয়ে রেখে লঙ্কা গুঁড়ো কৌটা হাতে নিয়ে প্রায় এক মুঠো হবে লঙ্কা গুঁড়ো তাতে দিয়ে দিল। এরপর আবার লঙ্কা গুঁড়োর কৌটা যেখানে ছিল সেখানে রেখে হাত দিয়ে আলুর পুরটাকে ভালোভাবে মেখে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল। তারপর আবারও যেমন ছিল তেমন করে ঢাকনা দিয়ে ঢেকে বেসিনে হাত ধুয়ে মুখে বাঁকা হাসি নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। এদিকে মায়া কিছুক্ষণ পর ফিরে এসে আবারও নিজের কাজ শুরু করলো। আলুর পুরটা দেখে কেমন জানি রংটা অন্যরকম লাগলো, কিন্তু ও ভাবলো যে এতক্ষণ রেখে দেওয়ার জন্যই হয়তো রংটা একটু চেঞ্জ হয়েছে। তাই ও চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সিঙ্গারা বানাতে শুরু করলো। কিছুক্ষণ পর মায়ার সব কিছু রেডি করা হয়ে গেল। সিঙ্গারার সাথে গাঢ় দুধের চা বানিয়েছে, সব কিছু রেডি, এখন শুধু সবাইকে সার্ভ করার পালা। ঠিক তখনই রান্নাঘরে মায়েশা উদয় হলো। মুখে হাসি নিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, তোর নাস্তা বানানো শেষ? মায়াও হাসি মুখে বলল, হুম আপু, হয়ে গেছে, সব রেডি। আচ্ছা চল, আমি তোকে নিয়ে যেতে সাহায্য করছি। আচ্ছা আপু, চলো।
বলেই মায়া সিঙ্গারার ট্রেটা মাইশার হাতে ধরিয়ে দিল আর নিজে চায়ের ট্রেটা হাতে নিল। এরপর ওরা দুজন এগিয়ে গেল বাগানের দিকে। ওদিকে সবাই বাগানের গাজেবোতে রাখা চেয়ারে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল। মায়া মাইশা ট্রেগুলো ওখানে মাঝখানে থাকা টেবিলে রাখলো। এই নিন গরমা গরম সিঙ্গারা, এগুলো মা। এগুলো তুই নিজের হাতে বানিয়েছিস তাই তো? আমি জানি আমার মেয়েটা সিঙ্গাড়া দারুণ বানায়। ওর হাতের খাবার যে একবার খাবে তাকে বারবার খেতে ইচ্ছে করবে। মাইশাকে পুরো কথা শেষ করতে না দিয়ে মাইশার মা নিজের মেয়ের গুণগান করতে শুরু করলো। মাইশা হতভম্ব হয়ে গেল। ওর মা ওটা কি করছে? ও যে একেবারে যাচ্ছে তাই ভাবে ফেসে যাবে। মাইশা তাড়াতাড়ি ওনাকে থামিয়ে দিয়ে বলতে চাইল। আসলে মা আজকে সিঙ্গারাগুলো মায়া। মঞ্জিলা বেগম মেয়েকে একটা চোখ টিপ দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মায়া তোকে সাহায্য করেছে এই কাজে, কিন্তু এগুলো তুই বানিয়েছিস আমি জানি। ঘ্রাণ শুকিয়ে বুঝতে পারি আমি। আহ, কি সুন্দর ঘ্রাণ। মাইশা মনে মনে বলল, গেল রে গেল, এই মাটা না আমার ইজ্জতের 12টা বাজিয়ে ছাড়বে। না, মায়া আপু তো সাহায্য করেনি। একটু আগে আমি যখন আমার ফোন আনতে ঘরে গেলাম তখন দেখলাম মাইশা আপু একা একাই আলু মাখছে। মায়া সামিরার মুখ থেকে মাইশা আলু মাখছে কথাটা শুনে একটু অবাক হলো, কিন্তু কিছু বললো না। ভাবলো ওর চাচি যখন চাইছে নিজের মেয়ের একটু প্রশংসা করতে, তখন করুক। বললাম না আমার মেয়েটা খুব গুণী, ও খুব ভালো রান্না করে। সবাই বসে আছেন কেন? খেয়ে দেখুন কেমন হয়েছে। আমার মেয়েটা নিজের হাতে বানিয়েছে। মাইশার ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তেও, বুঝতে পারছে না কিভাবে ওর মাকে থামাবে। এখন নিজের ভীষণভাবে কান্না পাচ্ছে মাইশার। কেন যে ও এমন একটা কাজ করতে গেল, এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো। আবার সামিরা বলছে যে ও নাকি ওকে দেখেছে আলু মাখাতে। এদিকে মায়াও কিছু বলছে না। এখনো বুঝতে পারছে না সিঙ্গারাগুলো খাওয়া থেকে সবাইকে কিভাবে আটকাবে। আয়ান এতক্ষণে গম্ভীর গলায় বলে উঠল, 3 বছরের বন্ধুত্ব, আমার জানা মতে মাইশা রাও জানে না। মঞ্জিলা বেগম তাড়াতাড়ি হাসি মুখে বলে উঠলেন, আরে বাবা, তুমি জানবে কি করে? আমি তো এতদিন দেশেই ছিল না। এত কথা বললে খাবো কখন? আমি শুরু করছি খাওয়া। বলেই সামিরা উঠে সিঙ্গারা নিতে চাইলো, কিন্তু ওর হাত ধরে থামিয়ে দিল আবির। তার দাঁত দেখিয়ে বলল, সামিরা, তুমি জানো না বড়রা সবসময় আগে বড়রা টেস্ট করুক, তারপর আমরা করব। কথাটা বলে আবির সামিরাকে আবারও টেনে বসিয়ে দিল। ওরা দুজন পাশাপাশি বসেছিল। সামিরাতে প্রচণ্ড বিরক্ত হলো। ও বিরক্ত হয়ে কিছু বলবে তার আগে আবির চোখ দিয়ে ইশারা দিল। শয়তানরা শয়তানের ইশারা ভালোই বুঝে, তাই সামিরা শান্ত হয়ে গেল। এরপর আবির নিজের ফোনটা ওপেন করে একটা ভিডিও চুপি চুপি সামিরাকে দেখালো, যা দেখে সামিরা প্রচণ্ড শখ হলো। এদিকে মায়া সবার হাতে একে একে চা তুলে দিতে শুরু করেছে। মাইশা মনে মনে কুবুদ্ধি আটলো। ও সিঙ্গারা ট্রে হাতে তুলে নিয়ে বলল, দাঁড়ান আমি সবাইকে দিচ্ছি। কথাটা বলে ও দুই পায়ে গিয়ে হোঁচট খাওয়ার নাটক করলো আর শব্দ করে। হাতে থেকে ট্রেটা ফেলে দিতে চাইলো, কিন্তু তার আগে সামিরা গিয়ে শক্ত হাতে ট্রেটা ধরে ফেললো। তারপর হাসি মুখে বলল, এ কি আপু, শুকনো ডাঙায় হোঁচট খাচ্ছ? এখনই তো আপনার এত কষ্ট করে বানানো সিঙ্গারাগুলো পরপার পাড়ি জমাতো। মাইশা কিছু বলল না, শুধু জোর করে একটু হাসি ফুটিয়ে তুলল। তখনও মাইশা ট্রেটা ধরে আছে। সামিরা টেনে নিতে চাইলো নিজের হাতে, কিন্তু মাইশা শক্ত করে ধরে আছে ট্রেটা, ছাড়তে চাইছে না। আপু দাও, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি, তুমি বসো। কথাগুলো বলে সামিরা ট্রেটা মাইশার হাত থেকে কেড়ে নিল। এরপর সামিরা প্রথমেই ওর মম মিসেস সামিনা বেগমের কাছে গেল। সামিরা দাঁত কেলানি হাসি দিয়ে বলল, নাও মম, আগে তুমি টেস্ট করো তোমার হবু বৌমার হাতে সিঙ্গারা। না, ওয়েট, সবাই একসাথে টেস্ট করবে। আমি আগে সবাইকে দেই, তারপর সবাই একসাথে খাবে এবং কেমন হয়েছে বলবে মাইশা আপুর সিঙ্গারা। কথাগুলো বলে সামিরা সবাইকে একে একে সিঙ্গারা দিতে শুরু করলো। মিসেস সাবিনা বেগম, আচ্ছা তাড়াতাড়ি দাও সবাইকে। সামিরা সবাইকে দিতে দিতে বলল, কেউ আগে খেতে শুরু করবে না, কিন্তু আমি যখন বলবো তখন মুখে দেবে। সবাই সামিরার বাচ্চামো ভেবে সায় জানালো। সামিরা আবিরকে দিতে গেলে আবির সামিরাকে চোখ রাঙিয়ে বলল, না, আমি খাবো না, এখন সিঙ্গারা খাওয়ার মুড নেই। সামিরা আবিরকে উদ্দেশ্য করে একটা চোখ টিপ দিল। সবাইকে দেওয়া হয়ে গেছে সবার হাতে সিঙ্গারা, শুধু আবির, মাইশা, মায়া আর সামিরার বাদে। এরপর সামিরা ট্রেটা রেখে গিয়ে দাঁড়িয়ে বলল, 1 2 3 স্টার্ট। এখন সবাই খাওয়া শুরু করো। সামিরার বলা শেষ হতে সবাই হাসি মুখে খাওয়া শুরু করলো। আর এক কামড় খেয়ে সবাই একসাথে থম মেরে গেল। একে অপরের দিকে চোখ বড় বড় করে তাকালো সবাই। ধীরে ধীরে সবার মুখ কিছুটা লাল হয়ে উঠলো। একে একে সবার চোখ থেকে পানি পড়তে শুরু করেছে নিঃশব্দে। হ্যাঁ, শুধুমাত্র এই সিঙ্গারা খেয়েও আয়ানের কোনো রিয়াকশন নেই। ও তখন হাতের সিঙ্গারা খেয়ে চলেছে এক মনে। এদিকে মঞ্জিলা বেগমও থমকে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, সাথে ওনার মুখে আছে ভয়ের ছাপ। সামিরা মঞ্জিলা বেগমের কাছে গিয়ে বলল, আন্টি
এত টেস্টি হয়েছে যে কান্না করে দিলেন। খাচ্ছেন না কেন? খান। মম, কি হলো? খাও। তোমরা সবাই থেমে গেল কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আমি তো মাইশা আপুর প্রশংসা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। সামিরার কথা শেষ হতে দেরি মঞ্জিলা বেগমের মুখের খাবার উগলে ফেলতে দেরি হয়নি। উনি উঠে দাঁড়িয়ে মুখের খাবার ফেলে দিয়ে হাত দিয়ে মুখের কাছে বাতাস করছেন আর বলছেন, উফ, পানি পানি, প্লিজ কেউ পানি দাও। ও মা গো, মরে গেলাম গো। বাকি সবাই কোনো মতে মুখের খাবার গিলে নিয়ে হাতে সিঙ্গারা প্লেটে নামিয়ে রাখলো। মিসেস সাবিনা বেগম চোখের পানি নিয়ে মুখে হাসি ফুটিয়ে কোনো মতে গলা দিয়ে আওয়াজ বের করলো, মাইশা বেটা, সবই ঠিক আছে, শুধু ঝালটা একটু বেশি হয়ে গেছে, পানি আনা হয়নি। আমি একটু পানি খাবো, বাড়ি থেকে খেয়ে আসি। হ্যাঁ। কথাগুলো বলে উনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। এক হাতে শাড়িটা ধরে ছুট লাগালো বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। ওনাকে যেতে দেখে বাকি সবাইও ছুটে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। মঞ্জিলা বেগম তখনও ওখানে দাঁড়িয়ে চারিদিকে তাকাচ্ছে আর পানি পানি করছে। সামিরা ওনাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, এখানে পানি নেই। ওই যে সামনের সুইমিং পুল আছে না, দেখছেন? ওখানে যেতে পারেন, অনেক পানি আছে। মঞ্জিলা বেগম সামিরার কথা শুনে প্রথমে সুইমিং পুলের দিকে ছুটে গেলেন, তারপর আবার কি মনে করে যেন পিছন ঘুরে সামিরার দিকে তাকালেন। সামিরা 32টা দাঁত বের করে হাসতে, সাথে আবিরও যোগ দিয়েছে। মঞ্জিলা বেগম সামনে ঘুরে এবার ছুট লাগালেন বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে আয়ানের চোখ মুখ লাল হয়ে গেছে। ও পুরা সিঙ্গারাটা শেষ করেছে খেয়ে, চোখে একেবারে রক্তবর্ণ ধারণ করেছে। আবির সামিরকে ইশারা দিয়ে লো আয়ানকে দেখার জন্য। সামিরা অবাক হলো ভাইকে দেখে, এই অবস্থাতেও স্বাভাবিক হয়ে বসে আছে। সামিরা ছুটে গেল আয়ানের কাছে। ভাইয়া, ওটা ঝাল লাগার সত্ত্বেও খেয়ে ফেললে তুমি? তাড়াতাড়ি যাও, পানি খেয়ে আসো। আয়ান কিছু বলল না, শুধু একবার শান্ত দৃষ্টিতে তাকালো মায়েশার দিকে, এরপর গম্ভীর মুখে গটগট পায়ে চলে গেল। এদিকে মায়া, সে তো অবাক হয়ে সবকিছু দেখছে। পুরো বিষয়টার মাথার উপর দিয়ে গেল, কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। তাই ও ধীরে ধীরে এগিয়ে গেল টেবিলের দিকে, একটা সিঙ্গারা তুলে নিল মুখে দেওয়ার জন্য, কিন্তু তার আগে আবির ওর হাত ধরে থামিয়ে দিল। খেও না মায়া, সহ্য করতে পারবে না। মায়া অবাক গলায় বলল, কিন্তু ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো স্বাদ মতোই ঝাল দিয়েছিলাম, তাহলে সবাই এমন করছে কেন? আমি তো চেক করেছিলাম, ঝাল ঠিক ছিল তো। আবির একবার মায়েশার দিকে তাকিয়ে বলল, এত বুঝতে হবে না তোমায়, যাও ভিতরে গিয়ে দেখো সবার কি অবস্থা। কিন্তু ভাইয়া, অত ভাবিস না তো মায়া, চল ভেতরে যাই, দেখি সবার কি অবস্থা। কথাগুলো বলেই মায়েশা মায়ার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। এদিকে সামিরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আবির বলল, শামুক, এত হাসলে হবে? এই মায়ের একটা ব্যবস্থা করতে হবে না? সামিরা হাসি থামিয়ে বলল, আবুল ভাই, ওর একটা ব্যবস্থা করতেই হবে, এত সহজে ছাড়া যাবে না। কিন্তু আজকে নিজের কাজে নিজেই ফেসে গেছে। দুই মামে এটাকেই বলে রিভেঞ্জ অফ নেচার। কিন্তু ভাইয়া, তুমি এই ভিডিওটা কোথায় পেলে সেটা তো বুঝলাম না। তুমি তো প্রথম থেকে এখানেই আছো। ওটা বলা যাবে না, ওটা সিক্রেট। তবে শোনো, ওদের এই রেজিস্ট্রি ম্যারেজের আগে আমাদের কিছু একটা করতে হবে, নাহলে সব শেষ হয়ে যাবে। ভাইয়া, একদম ঠিক বলেছো তুমি। সন্ধ্যা 7টা। মাইশার মনটা এখন ভীষণ ভালো, যদিও বিকেলের ওই ঘটনার জন্য ওর মন খারাপ ছিল। নিজের কাজে নিজেই ফেসে গেছিল একমাত্র ওর মায়ের জন্য। কিন্তু এখন খুশি মনে ফুরফুরে মেজাজ নিয়ে ড্রেসিং টেবিলের সামনে হালকা সাজুগুজু করতে ব্যস্ত। আর ওর এই খুশি এবং সাজের কারণ আরমান মাইশাকে নিজের রুমে ডেকে পাঠিয়েছে, তাই মাইশার মন এখন আকাশে উঠছে। মাইশা হালকা সাজে সেজে নিয়ে এগিয়ে গেল আরমানের রুমের উদ্দেশ্যে। দরজার সামনে গিয়ে দরজায় নক করলো। ভিতর থেকে গম্ভীর আওয়াজ শুনতে পেল মাইশা। কামিন। মাইশা দরজা ঠেলে প্রবেশ করলো রুমের ভেতর। চোখ গেল সোফায় গম্ভীর মুখে ল্যাপটপ কোলে নিয়ে বসে থাকা আরমানের দিকে। মাইশা মাথা নিচু করে ভদ্র মেয়ের মতো সামনে গিয়ে দাঁড়ালো আরমানের সামনে। আরমান ওর দিকে না তাকিয়ে বলল, বসো। মাইশা ভীষণ খুশি হলো আরমানকে তুমি করে বলছে শুনে, কারণ এর আগে আরমানকে আপনি বলে সম্বোধন করতো। তাই খুশি মনে এগিয়ে গেল আরমানের পাশে সোফায় বসার জন্যে। ও ঠিক যখনই আরমানের পাশে বসতে যাবে তখনই আরমানকে থামিয়ে দিয়ে বলল, বেস্ট অফ, এখানে না, ওখানে বসো। আরমান শেষের কথাটা আঙ্গুল দিয়ে টি টেবিলের সামনে থাকা ফাঁকা মেঝেটা দেখিয়ে বলল। মাইশা অবাক হলো আরমানের আঙ্গুল অনুসরণ করে তাকিয়ে অবাক গলাতে বলল, কি, আমি মেঝেতে বসবো? আরমান তীক্ষ্ণ চোখে তাকালো মাইশার দিকে, তারপর গম্ভীর গলায় বলল, তো তোমার জন্য কি সিংহাসন আনতে হবে? না, সেটা বলিনি, কিন্তু আমি মেঝেতে বসতে যাব কেন? সোফায় এত জায়গা থাকতে। আরমান কিছুটা বাঁকা হাসি দিয়ে বলল, কারণ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আর সেটা এখানে বসলেই তার পরিণাম দিতে পারবো।
মাইশা সারপ্রাইজের কথা শুনে খুশিতে গদগদ হয়ে উঠল, কিন্তু মেঝেতে বসতেই বলায় কিছুটা দ্বিধায় পড়ে গেল। তাকালো দরজার দিকে, কারণ দরজাটা একেবারে খোলা আছে, ভিতরের সকল দৃশ্য বাইরে থেকে দেখা যাবে স্পষ্ট। তাই কিছুটা সংকোচ বোধ করলো, কিন্তু এদিকে ওর মন পড়ে আছে সারপ্রাইজের জন্য। কি হলো, সারপ্রাইজ নেওয়ার ইচ্ছে নেই? মাইশা আরমানের দিকে তাকে আবারও একবার তাকালো দরজার দিকে, তারপর কি যেন ভেবে মুখে হাসি নিয়ে হাঁটু মুড়ে বসে গেল টি টেবিলের সামনে আরমানের সোজাসুজি। আরমান একটা বাঁকা হাসি দিয়ে বলল, প্লেটে ঢাকনাটা খোলো, তারপর প্লেটে যা আছে চুপচাপ খেতে শুরু করো, এটাই তোমার সারপ্রাইজ। মাইশা কিছুটা অবাক হলো এটা শুনে। ওকে কিছু খেতে দিচ্ছে আরমান, তাও এইভাবে। ও একবার আরমানের দিকে তাকিয়ে দেখলো আরমান ওর দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। কিছুটা দ্বিধা নিয়ে প্লেটের ঢাকনা সরালো মাইশা, আর প্লেটের ঢাকনা সরাতে চমকে উঠলো। লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, কারণ প্লেটে রাখা আছে মায়ার বানানো সেই সিঙ্গারা, যেগুলোতে প্রচুর পরিমাণে মরিচের গুঁড়া মিশিয়েছিল। আরমান ভ্রু কুঁচকে বলল, কি হলো, সারপ্রাইজ পছন্দ হয়নি? নাও খেতে শুরু করো। মাইশা জোর করে নিজের মুখে হাসি ফুটিয়ে বলল, না মানে এগুলো তো সেই সিঙ্গারা বিকেলে আমি বানিয়েছিলাম, তবে ভুল করে বেশি ঝাল দিয়ে ফেলেছে। আপনাকে কে দিল এগুলো? আরমান কিছুটা গম্ভীর গলায় বলল, আমাকে এগুলো কে দিয়েছে সেটা বড় কথা নয়, এগুলো তুমি এখন খেয়ে শেষ করবে। না, এতে অনেক ঝাল দেওয়া আছে, আমি খাবো না। খেতে তো তোমাকে হবে মিস মাইশা, খুব শখ না তোমার অন্যকে সবার চোখে ছোট করা? সেই শখ আমি মিটিয়ে দেব, চলো খাওয়া শুরু করো। মাইশা কিছুটা আমতা আমতা করে বলল, কি বলতে চাইছেন আপনি? কাকে ছোট করতে চেয়েছি আমি সবার সামনে? আরমান বিরক্ত গলায় বলল, এত কথা বলতে আমার একদম ভালো লাগে না। ওয়েট। কথাটা বলে আরমান নিজের কাছে থাকা ল্যাপটপে কিছু ঘাটাঘাটি করে ল্যাপটপটা টেবিলে রেখে মাইশার দিকে ঘুরিয়ে দিল। ল্যাপটপে একটা ভিডিও চলছে, ভিডিওটা দেখা মাত্রই চমকে উঠল মাইশা। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সিঙ্গারা বানানোর যাবতীয় কাজ করছে মায়া, আর তারপর পরে মাইশা এসে মরিচের গুঁড়া মিশিয়ে দিচ্ছে। পুরো ভিডিওটা দেখে মাইশার মুখটা ভয়ে চুপসে গেল, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়লো। আরমান গলার আওয়াজ কিছুটা ভয়ঙ্কর শোনালো, মিস মাইশা, এখন কি খাবেন এই সিংড়া, নাকি বাড়ির সবাইকেই ভিডিওটা দেখাবো? না প্লিজ, কাউকে দেখাবেন না ভিডিওটা। আমি ওটা মানে আসলে। মাইশা কি বলবে খুঁজে পাচ্ছিল না, তাই আমতা আমতা করছিল। আরমান ধমকে উঠল, শাট আপ, কোনো এক্সপ্লেন চাইনি আমি আপনার থেকে, চুপচাপ এগুলো খাওয়া শুরু করুন, নাহলে এই ভিডিও আমি বাড়ির সবাইকে দেখাবো। মাইশা আরমানের ধমকে কিছুটা চমকে উঠল, ধীরে ধীরে বসে পড়লো আরমানের সোজাসুজি মেঝেতে। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে একটা সিঙ্গারা তুলে নিল হাতে। প্লেটে মোট 6টা সিঙ্গারা আছে। মাইশা ভয়ে একটা শুকনো ঢোক গিল, তারপর সিঙ্গারা একটা কামড় বসে চিবোতে শুরু করলো। সাথে সাথে মাইশার পুরো মুখ জ্বলে উঠল, কান দিয়ে যেন গরম ধোয়া বেরোচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। কোনো মতে মাইশা মুখের টুকু গিলে নিল, তারপর অসহায় দৃষ্টিতে তাকালো আরমানের দিকে। নীরব আরজি, এইবারের মতো ছেড়ে দিন। কিন্তু আরমান চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মাইশা ভয়ে ভয়ে আবারও খেতে শুরু করলো, চোখের জলে নাকের জলে মিশে একাকার হয়ে গেল। মাইশা কাচ্ছে, নাক টানছে, আবারও কাচ্ছে, কোনো রকমে একটা সিঙ্গারা শেষ করলো। তারপর কাঁদতে কাঁদতে আরমানকে রিকোয়েস্ট করলো, প্লিজ মাফ করে দিন, এমন ভুল আর জীবনেও করবো না। এটা অনেক ঝাল, আমি সহ্য করতে পারছি না, প্লিজ একটু পানি দিন আমায়। আরমান কিছুটা তাচ্ছিল্য হেসে বলল, কাজটা করার আগে মনে ছিল না যে এটা ভুল? পানি পানি তুমি সিংড়াগুলো সবগুলো শেষ করার পরই পাবে, তার আগে নয়। ইয়েস, এই না হলে আমার ভাইয়া এমন শাস্তি সারা জীবন মনে রাখবে এই মেয়ে, ভুলেও কখনো আর এমন কাজ করবে না। চুপ থাক শামুক, তোর ভাইয়া যদি জানতে পারে আমরা এখানে লুকিয়ে লুকিয়ে ভিতরে কাজকর্ম দেখেছি, তাহলে ওই সিঙ্গারা আমাদেরকেও খাওয়াবে। সামিরা আবারও ফিস ফিস করে বলল, না আবুল ভাইয়া, এই সিঙ্গারা খাওয়ার মতো ক্ষমতা আমার নেই। বাপরে, সবার যা অবস্থা হয়েছিল ওই এক কামড় খেয়ে। তাহলে চুপ থাক। আচ্ছা ভাইয়া, আমি একটা বুঝলাম না যে ভাইয়া মাইশের জন্য এত পাগল, কিন্তু তাকে এমন কষ্ট দিচ্ছে কেন? আবির কিছুটা বাঁকা হেসে বলল, ওটা তোর এই ছোট্ট মাথায় ঢুকবে না শামুক, তাই বেশি না ভেবে নাটক দেখতে থাক। সামিরা আর আবির আরমানের রুমে দরজার কাছে দাঁড়িয়ে উকি দিচ্ছে। ওরা এতক্ষণ ফিসফিস করে কথা বলছিল। সামিরার সামনে, পিছনে আবির, সামিরার মাথার উপরে আবিরের মাথা। তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে উকি দিচ্ছ কেন? একটা গম্ভীর আওয়াজে সামিরা আর আবির চমকে সোজা হয়ে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখলো আয়ান দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। ভেতর থেকে আরমান আর মাইশাও তাকালো আয়ানের দিকে, কারণ আয়ান দরজার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে, তাই ভেতর থেকে দেখতে পাচ্ছে আয়ানকে। সামিরা আমতা আমতা শুরু করলো, আসলে ভাইয়া আমরা মানে ওই বড় ভাইয়ের সাথে একটু দরকার ছিল, কিন্তু ভিতরের দৃশ্য দেখে আর যাওয়ার সাহস পাইনি। কি দরকার? আবারও এক গম্ভীর গলার আওয়াজ, কিন্তু এটা আরমানের। আবারও একবার ভয়েস চমকে উঠলো সামিরা। এমনিতেও ভয়ে আছে মাইশার অবস্থা দেখে। দরকার বলতে
ওই মানে বলছিলাম, ধ্যাত, তোমাদের এই দুই ভাইয়ের গম্ভীর মুখের তেতো তেতো কথা শুনে আমার কথাগুলো সব ভিতরেই উলিয়ে যায়। কেন একটু মিষ্টি করে কথা বললে কি ক্ষতি হবে শুনি? হ্যাঁ, বড় ভাইয়া না হয় প্রথম থেকেই একটু ওই রকম, কিন্তু ছোট ভাইয়া তুমি তো আগে অনেক হাসি খুশি চটপটে স্বভাবের জন্য ছিলে। তাহলে হঠাৎ বিদেশে গিয়ে কি হলো যে একবারও বড় ভাইয়ার মতো হয়ে গেলে? সামিয়া, এগুলো কোন ধরনের কথাবার্তা? সামিরা কাঁদো কাঁদো গলায় বলল। হ্যাঁ, শুরু হয়ে গেল তোমার ধমকানি। কেউ ভালোবাসে না আমায়। কথাটা বলে আর দাঁড়ালো না সামিরা। আয়ান পিছন থেকে ডাক দিল সামিরাকে। আরে বনু, শোন তো, রাগ করছিস কেন? না থামলো না সামিরা, কাঁদো কাঁদো মুখে প্রস্থান করলো ওখান থেকে। এদিকে মাইশা তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়েছে। বেচারি অনেক কষ্ট করছে নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু পারছে না। ভিতরে সবকিছু জ্বলে যাচ্ছে মনে হচ্ছে। চোখ মুখ লাল হয়ে গেছে ভয়ঙ্কর রকমের। 4টে সিঙ্গারা খেয়ে শেষ করেছে কোনো রকম। এখানে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। চোখের পানি চেয়েও আটকাতে পারছে না। মাইশা একটু অন্য পাশ ঘুরে দাঁড়িয়েছে। আয়ান একবার ভেতরে তাকিয়ে দেখলো মাইশাকে। বুকের ভিতরটা জ্বলে উঠল ওর। আয়ান মাইশার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে মাথা নিচু করে নিয়ে বলল, সরি ভাইয়া, তোমাদের বিরক্ত করলাম হয়তো। রুবি বলছিল তুমি নাকি ডেকেছো আমায়। আরমান একবার মাইশার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, বিরক্ত, কিছুটা বিরক্ত করলেই। তবে হ্যাঁ, ডেকেছিলাম, জরুরি কিছু জানানো আছে তোর কাছ থেকে। মাইশা আরমানের কথাটা শুনে ভীষণ ভয় পেয়ে গেল। আরমান মাইশাকে উদ্দেশ্য করে বলল, মিস মাইশা, আপনি এখন যেতে পারেন। এটার অপেক্ষাতেই ছিল। মাইশার এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে। ঝড়ের বেগে বেরিয়ে গেল ঘর থেকে। আয়ান মাথা নিচু করে রাখায় দেখলো না মাইশার অবস্থা। আয় ভিতরে আয়। আয়ান প্রবেশ করলো রুমের ভিতর। বৃহস্পতিবার, কাল আরমান ও মাইশার বিয়ে। পুরো সুন্দর করে সাজানো হচ্ছে। বিয়ের অনুষ্ঠান বাড়িতেই হবে। বাড়িতে আত্মীয়স্বজন আসতে শুরু করেছে সকাল থেকে। এখন বাড়ির ছোটরা সবাই শপিং করতে যাবে। যতই অনুষ্ঠান ছোট করে হোক, বিয়ে বলে কথা, শপিং তো করতেই হবে। আরমানদের পুরো বাড়ি মেহমানে ভর্তি হয়ে গেছে। আরমানের মামা মামি, ফুপি ফুপা, খালা খালু সবাই এসেছে। আয়ানের নানার বাড়ি থেকেও এসেছে। সকল কাজিন মহল এখন এক জায়গায়, তাই হইচইটা একটু বেশি হচ্ছে। বাড়ির সব ছোটরা একসাথে বের হলো বাড়ি থেকে। গাড়ি রাখা আছে সারি সারি। সবাই যে যার মতো গাড়িতে উঠে বসলো, কিন্তু আরমানের গাড়িতে কেউ উঠলো না। কারণ কাজিন মহলে সবাই জানে আরমান কখনো কাউকে ওর গাড়িতে উঠতে নেয় না, বেশি গ্যাঞ্জাম পছন্দ করে না। তাই সবাই অন্য গাড়িতে উঠেছে। কিন্তু মাইশা সোজা গিয়ে আরমানের গাড়িতে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে গেল। আরমানের গাড়িতে এখন মাইশা ছাড়া কেউ নেই, তাই মাইশা ভীষণ খুশি। হঠাৎ মাইশাকে অবাক করে দিয়ে ড্রাইভিং সিটে উঠে বসলো আয়ান। আর তারপরে পরই পিছনে দুই দিকের দরজা খুলে উঠে বসলো সামিরা, রুবি এবং আবির। মাইশা কিছু বুঝে ওঠার আগে গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো আয়ান। এদিকে মায়া বাড়ি থেকে বেরিয়ে দেখলো একে একে গাড়িগুলো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। ও ওর পার্সটা রুমে ফেলে এসেছিল আর সেটা আনতেই গিয়েছিল। ভীষণ অবাক হলো ওকে না নিয়ে সবাই চলে গেছে। এটা দেখে ও প্রথমে যেতে চায়নি, কিন্তু সামিরার অনেক জোরাজুরিতে রাজি হলো। কিন্তু এখন সামিরাও একবার ওর খোঁজ না করে চলে গেল। কিছুটা মন খারাপ হলো ওর। এমনিতেই কেন জানি কিছু ভালো লাগছে না ওর। এইসব কিছুই বিরক্ত লাগছে। ইচ্ছে করছে দূরে কোথাও চলে যেতে, একটু নিরিবিলি শান্ত পরিবেশে। আরে মায়া, আপনি এখানে দাঁড়িয়ে কেন? যাননি এখনো? গাড়ি তো সব ছেড়ে দিল। একটা পুরুষালী কণ্ঠে মায়া নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে আওয়াজ অনুসরণ করে তাকালো। দেখলো আসিফ নামের ব্যক্তি ওর পাশে বাইক নিয়ে বাইকেই বসে আছে। কখন যে এসেছে লোকটা খেয়াল করেনি মায়া। আসিফ হচ্ছে আরমানের ফুফাতো ভাই, আরমানের সমবয়সী। মায়া ওনাকে চেনে। সামিরাও সকল কাজিনের সঙ্গে মায়ের পরিচয় করিয়ে দিয়েছে। এই আসিফ নামের পুরুষটির ব্যক্তিত্ব দারুণ লেগেছে মায়ের কাছে। মানুষটা যেমন দেখতে সুন্দর, তেমন তার কথাবার্তাও সুন্দর। আসিফ একজন ডাক্তার, আর এই ডাক্তার এবং ডাক্তারের পেশা দুটোকে খুব সম্মান করে মায়া, কারণ এই ডাক্তাররা অসুস্থ মানুষের সেবা করে। আসিফ ভ্রু চিয়ে জিজ্ঞাসা করলো, কি ভাবছেন মিস? বেশি ভাবনা চিন্তা না করে উঠে আসুন বাইকে, আমিও ওইখানেই যাব। আসিফের বাইকে উঠতে বলায় চমকে উঠল মায়া। কারণ একটাই, মায়ের আগে আবির এবং আরমান ছাড়া কোনো পুরুষ মানুষের কাছে আসেনি। মায়া মুখে হাসি নিয়ে বলল, না ভাইয়া, আপনি চলে যান, আমি যাব না। আসিফও হেসে মজার ছলে বলল, আরে আমি আপনাকে শপিং মলেই নিয়ে যাব, অন্য কোথাও নয়। তাই বেশি সংকোচবোধ না করে বন্ধু ভেবে বাইকে উঠে পড়ুন। মায়া কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে একটা গাড়ি ঝড়ের বেগে এসে ঠিক মায়ের পাশে একদম মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়লো। মায়া ভয়ে চমকে উঠল, বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। মায়া গাড়িটাকে চেনে, এটা আবিরের গাড়ি। তাই আর কোনো কিছু না ভেবে নিজেকে কিছুটা স্বাভাবিক করে আসিফকে উদ্দেশ্য করে বলে উঠল, ধন্যবাদ ভাইয়া, তবে আমি বাইকে যেতে পারি না, ভীষণ ভয় লাগে বাইকে উঠতে। চিন্তা নেই, আবির ভাইয়া চলে এসেছে, আপনি চলুন, আমি আবির ভাইয়ার সাথে আসছি। কথাগুলো বলেই মায়া আর আসিফের প্রতি উত্তরে অপেক্ষা করলো না। গাড়ির দরজা খুলে সামনের সিটে উঠে বসে ঝটপট সিট বেল্ট লাগিয়ে নিল।
এদিকে ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তিটিও গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। মায়া সিট বেল্ট লাগাতে পাশে কে আছে না দেখেই বলল, আবির ভাইয়া, এভাবে কেউ এত স্পিডে চালিয়ে এসে গাড়ি থামায়? আর একটু হলে। এ কি আপনি? আবির ভাইয়া কোথায়? মায়ার সিট বেল্ট লাগানো হয়ে গেলে কথা বলতে বলতে পাশে থাকা মানুষটার দিকে তাকালো, কিন্তু নিজের কথা শেষ না করে অবাক হয়ে শেষের কথাটা চিল্লিয়ে বলল। আরমানের মুখে কোনো ভাবান্তর নেই, নিঃশব্দে স্থির এক মনোযোগে সে গাড়ি চালিয়ে চলেছে। পাশে বসে থাকা মায়ার মনে গুমোট এক অস্বস্তি জমে আছে, ক্রমশ সেটা বিরক্তিতে পরিণত হচ্ছে। এই গাড়িটা তো আবিরের, তাই প্রথমে সে ভেবেছিল আবিরই হয়তো ওর জন্য রয়ে গেছে, তাই সেই কিছু না বুঝেই না ভেবেই উঠে পড়েছিল গাড়িতে। কিন্তু যদি জানতো ভেতরে বসে আছে আরমান, তবে জীবনেও পা রাখতো না এই গাড়িতে। কেন জানি মানুষটাকে আর একটুও সহ্য হচ্ছে না মায়ার। ভেতরে ভেতরে রাগে ক্ষোভে দগ্ধ হয়ে যাচ্ছে সে। আজ বাদে কাল লোকটার বিয়ে, তাও আবার ওরই চাচাতো বোনের সাথে। বুকের ভেতরটা কেমন করে উঠছে ওর, যেন আগুনের উত্তাপ ছড়াচ্ছে প্রতিটা নিঃশ্বাসে। আর এই জ্বলন্ত কষ্টের উৎসটা মায়া খুব ভালো করেই জানে। ভালোবেসে ফেলেছিল সেই মানুষটাকে, হ্যাঁ ভালোবেসেছিল মনের প্রাণে বিশ্বাসে ভরসায়। কিন্তু কি ভুল করেছিল সে যে তার শাস্তি হলো এতটা নির্মম? অন্যায় তো করেনি সে। নিজের স্বামীকে ভালোবাসা কি অন্যায়? তবুও ভুল করেছিল বটে, অনেক বড় ভুল। স্বামীকে ভালোবেসেই হয়তো নিজের জন্য তিক্ত পরিণতি ডেকে এনেছে, কারণ ওর স্বামীর হৃদয়ে যে আগেই অন্য কেউ ছিল, আর সেই সম্পর্কের মাঝখানে থার্ড পার্সন হয়ে এসেছিল সে। ভেবেছিল হালাল সম্পর্ককে সে হৃদয়ে জায়গা দিতে শিখবে, ভেবেছিল সময় গেলে হয়তো মানুষটা একদিন তাকে ভালোবাসবে। কিন্তু না, সে দিন কোনোদিনও আসেনি। বরং একদিন হঠাৎ করে কোনো পূর্বাভাস ছাড়াই ঘরে চলে আসে ডিভোর্স পেপার। মায়া নিজের মনকে ধমক দিতে চায়, না এসব ভাবা এখন ঠিক নয়, ডিভোর্স হয়ে গেছে। আরমান কখনোই ওর ছিল না, সে তো প্রথম থেকে অন্য কারোর ছিল। তবু কেন মনটাকে বোঝানো যায় না? বারবার কেন পুরনো কথা মনে পড়ে যায়? মনের এই অবাধ্যতায়, এই বেহায়াপনায় ক্লান্ত মায়া আজ কেন যেন এখনো মনে হয় যদি মানুষটা একবার শুধু হাত বাড়িয়ে দিত, যদি ওদের ডিভোর্স না হতো, যদি মানুষটা একবার শুধু বলতো, চলো আবার সব শুরু করি। পৃথিবীতে ওর আপন বলতে আর কেউ নেই। বাবাকে হারিয়েছে, আর বাবার পর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো সেই মানুষটা ওকে ছেড়ে দিয়েছে। ভরসার প্রতিটা দেয়াল ভেঙে পড়েছে। অজান্তে দুফোঁটা জল ঝরে পড়ে মায়ের চোখ থেকে। নিঃশব্দে একাকিত্বে তা পরে কোলে রাখা হাতের উপর। চোখে সে নোনতা জল যেন ওকে হঠাৎ করে বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। না, ও আবারও দুর্বল হয়ে পড়েছে, এটা চলবে না। এই স্বার্থপর পৃথিবীতে ও একা, একদম একা। নিজেকেই ওকে শক্ত হতে হবে। চোখের জল মুছে নিয়ে সমস্ত কষ্ট, রাগ আর অবহেলাকে গলায় মিশিয়ে মায়া হঠাৎ তীক্ষ্ণ স্বরে বলল, আপনি তো নিজের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি ব্যবহার করেন না, আর নিজের গাড়িতে তো কাউকে উঠতেও দেন না। তাহলে আজ কি হলো? নিজের গাড়ি ছেড়ে অন্যের গাড়িতে উঠলেন কেন? আরমান তাকালো না ওর দিকে, দৃষ্টি জমে রইল সামনের রাস্তায়। স্টিয়ারিং হালকা ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে উত্তর দিল, কিছু কিছু কাজ পছন্দ না করলেও করতে হয়, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আপনি তো নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না। তবে হবু বউকে নিজের গাড়িতে উঠিয়ে তারপর নিজে অন্যের গাড়িতে ওঠার পেছনে স্বার্থটা ঠিক বুঝলাম না। আরমান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। নিজেকে ভালো রাখার জন্য আমি স্বার্থপর হতেও রাজি। আমার স্বার্থ যদি কারো চোখে নিষ্ঠুরতা মনে হয়, তবে হ্যাঁ, আমি নিষ্ঠুর। আর আমার নিষ্ঠুর ভালোবাসা, যেটা বোঝার সাধ্য সবার নেই। যেখানে স্বার্থ থাকে সেখানে ভালোবাসা নয়, চাহিদা বাস করে। আর যেখানে ভালোবাসার নামে কষ্ট দেওয়া হয় সেখানে প্রেম নয়, আধিপত্য জন্মায়। ভালোবাসা মানে প্রিয়জনের সুখের জন্য নিজের খুশিকেও নিঃশব্দে বিসর্জন দিতে পারা। তুমি তো দেখে আমার দেওয়া ভালোবাসার সংজ্ঞাটাই পাল্টে দিলে। তা কার জন্য এমন নিঃস্বার্থ ভালোবাসা জমিয়ে রেখেছো মনে? মায়া কিছুটা তাচ্ছিল্য হেসে বলল, কার জন্য এমন নিঃস্বার্থ ভালোবাসা জমিয়ে রেখেছি তা আপনাকে জানাতে বাধ্য নই মিস্টার আরমান শাহরিয়ার। আপনি আপনার চরকায় তেল দিন। আজ বাদে কাল আপনার বিয়ে। আমাকে নিয়ে না ভেবে নিজের হবু বউকে নিয়ে ভাবুন। কথাটা শেষ হতে না হতেই গাড়ির স্টিয়ারিং আরমানের আঙ্গুল চেপে উঠল। হঠাৎ করে এসে জোরে ব্রেক কষে ধরলো। মায়া সামনের দিকে খানিকটা ঝুঁকে গিয়েছিল ঠিকই, কিন্তু সিট বেল্টের কারণে কোনো আঘাত লাগেনি। তারপর মুহূর্তে বদলে গেল পরিবেশ। আরমান ঝুঁকে এলো মায়ার দিকে, চোখ দুটোর আগে জ্বলে উঠছে শব্দহীন আগুনের মতো। ঠোঁটের কোণ চেপে ধরে থুতনির কাছে হাত বাড়িয়ে তার মুখটা শক্ত করে চেপে ধরে হিসিয়ে উঠল, বাধ্য বাধ্য বাধ্য। তুমি আমাকে জানাতে বাধ্য মিস মায়া, 100 বার বাধ্য। তুমি কি ভুলে গেছো? তুমি আমার এখনো কেনা সম্পত্তি? হ্যাঁ, 1 মাসের জন্য অনেকগুলো টাকা দিয়ে কিনেছিলাম তোমায়। সে কথা এত সহজে ভুলে যাও কেন তুমি? মায়ের চোখে আতঙ্ক নয়, ছিল আগুন। চোখের দিকে ঠান্ডা, অথচ তীব্র দৃষ্টিতে তাকিয়ে গলার স্বর ভারী করে কোনো রকমে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।